বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ব্যাংক ডাকাতি উদ্ধার হওয়া 4 অস্ত্রই খেলনার। পরিচয় মিলল আত্মসমর্পণকারীদের। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার কর্মরত কর্মচারীদের জিম্মি করে হানা দেয় ডাকাত দলের 3 সদস্য। অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনীর কাছে। এ সময় তাদের কাছ থেকে যে 4টি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো খেলনা পিস্তল বলে দাবি করছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তারকৃত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের 2 জনের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এবং অপরজনের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায়। বৃহস্পতিবার 19 ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাব আলী আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতদের কাছ থেকে 4টি খেলনা পিস্তল ও 2টি চাকু উদ্ধার করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর জানাবো, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বদিউল আলম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে কোনো রকম বাধা দেয়া হচ্ছে না কিংবা কোনো রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না। আজ 19 ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এদিকে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার 19 ডিসেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন করা হবে। আর এর সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার যে মন্তব্য করেছেন সেটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবারে জানাবো, 21 আগস্ট গ্রেনেড হামলা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার 19 ডিসেম্বর এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। গত 1 ডিসেম্বর তারেক রহমান ও বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট। এদিকে রাষ্ট্রপতির সাথে জাপানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে তার দেশ। আজ বৃহস্পতিবার 19 ডিসেম্বর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান। এবং সর্বশেষ জানাবো, টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে যা জানালো বিবিসি। যুক্তরাজ্যে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকী ও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে প্রায় 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর ওই অভিযোগের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এর আগে ব্রিটিশ স্ট্রাভলেট ডেইলি মেইল একই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করেন টিউলিপ সিদ্দিক। এই চুক্তির মাধ্যমে তিনি প্রায় $100 কোটি ব্যক্তিগত খাতে স্থানান্তরিত করেছেন। প্রিয় দর্শক, টিউলিপ সিদ্দিকী বর্তমানে যুক্তরাজ্যের অর্থনৈতিক সচিবের দায়িত্বে রয়েছেন, যা ব্রিটেনের আর্থিক বাজারে দুর্নীতি প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ পদ। তবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান থেকে পাওয়া তথ্য থেকে দেখা গেছে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে জড়িত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ব্যাংক ডাকাতে অস্ত্র উদ্ধার হওয়া 4 অস্ত্রই খেলনার। পরিচয় মিলল আত্মসমর্পণকারীদের। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় কর্মকর্তা কর্মচারী জিম্মি করে হানা দেয় ডাকাত দলের 3 সদস্য আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনীর কাছে। এ সময় তাদের কাছ থেকে 4টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলো খেলনা পিস্তল বলে দাবি করছে পুলিশ।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাব আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতের কাছ থেকে থাকা 4টি খেলনা পিস্তল ও 2টি চাকু উদ্ধার করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মসমর্পণ করা ডাকাতরা হলেন শরাফত, শিফাত ও নীরব। এর আগে র‍্যাব ১০-এর অধিনায়ক খালেদুল হক হাওলাদার জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থ লোপাটেরও কোনো ঘটনা ঘটেনি। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকে জিম্মি থাকা সবাই মুক্ত, তবে তারা এখনও ব্যাংকে অবস্থান করছেন। তাদের ডাকাতের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যাংকের ভবনটি 4 তলার, 2য় তলায় রূপালী ব্যাংকের শাখা, 3য় ও 4র্থ তলায় আবাসিক ভবন এবং নিচতলায় রয়েছে দোকান। এর আগে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বেলা 2টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশ এলাকা ঘিরে রাখে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই, বদিউল আলম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে কোনো রকম বাধা দেয়া হচ্ছে না কিংবা কোনো রকম বাধা সৃষ্টি করা হচ্ছে না। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। এ সময় বদিউল আলম মজুমদার আরও বলেন, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক, সেই সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন। আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি তো কোনো বাধা দেখছি না, কোনো রকম বাধা সৃষ্টি করা হয়েছে বলে আমি মনে করছি না। আরেক প্রশ্নের উত্তরে বদিউল আলম আরও বলেন, আওয়ামী লীগের ব্যাপারে আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন। সব দলের অংশগ্রহণ, যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি তাদের দেয়া হবে না, বাধা সৃষ্টি করা হবে না, সেরকম একটি নির্বাচন আমরা চাই এবং আমি আশা করি সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে অযোগ্য না হলে সবারই অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। সংস্কার কমিশন চায় সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, এমন প্রত্যাশাই করেন তারা। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মহানগর সুজনের সভাপতি, বিভাগীয় সমন্বয়ক সহ সুজনের স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ এর অংশগ্রহণের বিপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন প্রধান জনাব বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের উপরোক্ত বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগকে বাংলাদেশের একাধিক গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। এছাড়াও গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় ২,০০০-এর বেশি শহীদের প্রাণ এবং ৩০,০০০-এর অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ বিগত ৩টি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি নিজেদের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন করা হবে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান জনাব বদিউল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ২১শে আগস্ট
গ্রেনেড হামলা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। গত ১ ডিসেম্বর তারেক রহমান ও বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট। ন্যায় বিচার নিশ্চিতে যথাযথ বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছে হাইকোর্ট। এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানানো হয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক স্বরাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন দলের ৩ শতাধিক নেতাকর্মী। এই ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা করা হয়। মামলার তদন্তে ভিন্ন খাতে নিতে তৎকালীন সরকার নানা অপতৎপরতা চালায় বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। এরপর ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মামলার তদন্ত নতুনভাবে শুরু করেন। ২০০৮ সালে এ মামলায় প্রথমে ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আওয়ামী লীগ সরকার আমলে এ মামলায় অধিকতর তদন্ত শুরু হয়। এরপর তারেক রহমান সহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়। এ মামলায় ২০১৮ সালের ১০ই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-কে রায় দেন। রায়ে ৪৯ জনকে সাজা দেওয়া হয়েছিল। গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে রায়ের আগে অন্য একটি মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়। এর আগে গ্রেনেড হামলা মামলায় ২০১১ সালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তিনি। অবশ্য পরে তা আদালতে প্রত্যাহার করেন বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। বিচারিক আদালতে রায়ের পর ২০১৮ সালে মামলার সব নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। এই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। কোনো ফৌজদারি মামলার বিচারিক আদালতের রায়ের কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স বলে জানানো হয়েছে।